আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়বো হচ্ছে ডি ব্লক মৌল। লাস্ট ক্লাসগুলোতে আমরা এস ব্লক এবং পি ব্লক মৌল পড়ছি, তোমরা ক্লাসগুলো দেখবা। তো ডি ব্লক মৌল কাকে বলে সবার আগে আমাদের এটা জানতে হবে। তো দেখো ডেফিনেশনটা লেখা আছে যে যে সকল মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন ধরো স্ক্যান্ডিয়াম 21 নাম্বার ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 21 নাম্বার। তো দেখো লাস্ট ইলেকট্রনটা যেহেতু ডি অরবিটালে প্রবেশ করছে তাই একে ডি ব্লক মৌল বলা হয়। তো ডি ব্লক মৌলের ভিতরে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হলো অবস্থান্তর মৌল, যেটা আমরা একটু পরে শুরু করব। তার আগে তোমরা জেনে রাখো যে গ্রুপ 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক। তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমরা লাস্ট ক্লাসে পড়ছি গ্রুপ 1 থেকে 2 যেটা ছিল এস ব্লক, এবং তারপরে পড়ছি গ্রুপ 13 থেকে 18 যেগুলো ছিল পি ব্লক। এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে পড়ছি, 13 14 15 16 17 18। বাট ডি ব্লকটা আমরা ডিফারেন্ট ভাবে পড়বো, কারণ আমাদের বইয়ে ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। চলো সবার আগে আমরা দেখে আসি অবস্থান্তর মৌল কাকে বলে। আচ্ছা, তো অবস্থান্তর মৌলের ডেফিনেশন দিতে গেলে সবাই মার্কস পেয়ে যায় 0। কেন 0 পায় তোমাদের আমি একটু বলি। দেখো কি বলছে, যে সকল মৌলের কোন সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণে বলতে তোমরা যে শব্দটা ইউজ করতে পারো যে অপূর্ণ থাকে, অপূর্ণ থাকে, ডি 1 থেকে 9 থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে মানুষ কেন 0 পায়? কারণ সবাই বলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস, এই যে স্থিতিশীল আয়ন কথাটা বাদ যায় দেখি আমরা 0টা পেয়ে যাই, যেটা আমরা কখনোই করব না। খুব কেয়ারফুলি মনে রাখবা, স্থিতিশীল আয়ন উল্লেখ করতে হবেই। স্থিতিশীল আয়ন মানে কি? যে আয়নটা নরমালি একটা মৌল দেখায়, যেমন জিঙ্ক সবসময় কি দেখায়, জিঙ্ক 2+, Fe কি দেখায় 2+ অথবা 3+। আচ্ছা, এখন আজকে আমরা যেটা করবো সবার আগে ডিসাইড করব। ধরো আমি তোমাকে জিঙ্ক দিলাম 30 নাম্বার, তারপরে তোমাকে ধরো কপার দিলাম আর স্ক্যান্ডিয়াম দিলাম। জিজ্ঞেস করলাম যে এই তিনটি মৌলের মধ্যে কোনটি অবস্থান্তর মৌল এবং কোনটি অবস্থান্তর মৌল নয়, এটা তুমি ব্যাখ্যা করো। হ্যাঁ, খ নম্বরে আসবে। তো চলো আমরা শুরু করি। তো সবার আগে অনেকেই শুধু জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে বলে দেয় যে অবস্থান্তর ইয়েস অর নট, বাট না, আমাদেরকে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো জিঙ্কের বিন্যাসটা করলে কি দাঁড়ায় দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এখন জিঙ্কের সুস্থিতিশীল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। তো 2+ যদি আমি করি, অনেকেই ভুল করে 3d8 লিখে ফেলে, 4s2 3d8 লিখে ফেলে, বাট এটা হবে না। ইলেকট্রন যদি বের হয় তাহলে সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে বের হবে, আর সর্ববহিষ্ঠ শক্তিস্তর এখানে কত, 4s। তাই আমার এরকম বিন্যাস এরকম হবে 3d10 4s0। অর্থাৎ যেহেতু আমার এখানে ডি অরবিটালটি সম্পূর্ণ পূর্ণ আছে, এটা অবস্থান্তর মৌল না। ডি0 থাকলে কি ফাঁকা, ডি10 থাকলে কি সম্পূর্ণ পূর্ণ, এগুলো আমাদের অবস্থান্তর মৌল হবে না। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কপারের ক্ষেত্রে। তো কপারে যদি আমরা এরকম বিন্যাস করি তাহলে কি হবে জানো, 4s1 3d10। এটা হলো আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস যেটা। তো যারা জানে না যে আয়নের বিন্যাস করতে হবে তারা বলে হ্যাঁ এটা অবস্থান্তর মৌল। হবে না। কেন হবে না? কারণ 3d10 আছে। কিন্তু আমরা তো জানি এটা করলে হবে না, আমাদের করতে হবে কি কপার 2+। তো 2+ যদি আমরা করি তাহলে আমরা দেখতেছি হচ্ছে 4s0 3d9, তার মানে এটা অবস্থান্তর মৌল। ইয়েস, তাহলে কপার হলো অবস্থান্তর মৌল। তাহলে বুঝতে পারছো কিভাবে করতে হবে। আচ্ছা, এখন স্ক্যান্ডিয়ামে আসলে স্টুডেন্টরা 3 ভাগে ভাগ হয়ে যায়। কেউ স্ক্যান্ডিয়ামে ইলেকট্রন বিন্যাস করে, ওদের আয়ন অনেকেই জানে না। দেখো কি করে, তোমাকে দেখাই। স্ক্যান্ডিয়াম করলে কি হয় দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। তো 3d1 থেকে অনেকে বলে অবস্থান্তর মৌল, 0 পাইলো। এবারে স্ক্যান্ডিয়াম প্লাস করে, অনেকে মনে করে প্লাস প্লাস করলে বলে 3d1 4s1। ওদেরটাও ভুল গেল, ওরাও বলে অবস্থান্তর, ওদেরটাও হয় নাই। স্ক্যান্ডিয়াম 2+ করে, 2+ করলে কি করে, CD1 করে 4s0 করে, এটাও হয় নাই, এটাও হয় নাই। অ্যাকচুয়ালি স্ক্যান্ডিয়ামের আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। 3+ যদি আমরা করি তাহলে দেখো আমাদের কত হচ্ছে 3d0 4s0। অর্থাৎ স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না, এটা অবস্থান্তর না। তাহলে আমরা শিখলাম যে স্ক্যান্ডিয়ামের আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, যেটা করলে আমরা দেখি ডি অরবিটাল ইলেকট্রন শূন্য হয়ে যায়, ফলে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না।
আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্ত আসতে পারি? যেটা তোমাদের প্রশ্নতে আসবে, অনুধাবন বলো বা যে কোনো জায়গায় বলো, এই প্রশ্নটা আসবে যে আমি তোমাকে লিখে দিচ্ছি লাইনটা। লাইনটা হলো সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। দেখো তোমরা আমার সাথে লিখে রাখো, সকল, কেন এটা বলতেছি, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। যেমন D10, D10 কিন্তু একটা ডি ব্লক মৌল, কিন্তু ও কিন্তু অবস্থান্তর মৌল না। কিন্তু D6, 7, 8 যে কাকেও তুমি অবস্থান্তর মৌল বলো না কেন, ও তো ডি ব্লক মৌল তো হবেই। ঠিক আছে, তাহলে ডি ব্লক মৌল হলেই যে অবস্থান্তর হতে হবে এমন কোনো কথা নাই। এবার আমরা যেটা করব, যে সেই আমরা অনেকে ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে অবস্থান্তর মৌলের 5টি বৈশিষ্ট্য থাকে। একটা ওরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তারপর হলো ওরা রঙিন যৌগ গঠন করে, তারপর হলো এরা জটিল যৌগ গঠন করে, এরা প্রভাবক হিসেবে কাজ করে, আর এটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। এই 5টি বৈশিষ্ট্য অবস্থান্তর মৌল দেখায়। আমরা গ্রুপ 13তে যেটা করেছি, প্রত্যেকটা গ্রুপ ধরে 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 শিখেছি, বাট ডি ব্লকে আমরা এমন করব না। এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা খুব ভালো মতো পড়ে যাই, তাহলে আমাদের মোটামুটি ডি ব্লক কমপ্লিট হয়ে যাবে। যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রঙিন যৌগ আর জটিল যৌগ। সব এই দুইটার মধ্যে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জটিল যৌগ। নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাথে জটিল যৌগ ক্লাসটা নিয়ে আসতেছি। তোমরা আমাদের সাথেই থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। জটিল যৌগের ক্লাসটি তোমরা এরপরে দেখে নাও।